হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 5ই জুন 2025-এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আপকামিং রেলের যে সমস্ত এক্সাম আছে, এছাড়াও এসএসসিরও যে সমস্ত এক্সাম আছে সেই এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, দুটি পাইপ এ ও বি 7800 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায়, মানে এ পাইপটা ভর্তি করে 12 ঘন্টায় আর বি পাইপটা ভর্তি করে 10 ঘন্টায়। তাহলে 8800 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভর্তি করতে পাইপ দুটির একসাথে কত ঘন্টা সময় লাগবে, মানে এ আর বি পাইপ দুটো একসাথে 8800 লিটার জলের একটি ট্যাঙ্ক কতক্ষণে ভরতে পারবে। তাহলে দেখো, এ পাইপটা 7800 লিটার ভরে 12 ঘন্টায়, কথাটা আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে এ পাইপটা 12 ঘন্টায় ভর্তি করে হচ্ছে 7800 লিটার। তাহলে এ পাইপটা 1 ঘন্টায় কতটা ভর্তি করে? 7800 বাই 12 লিটার। কাটাকুটি করলে কত হবে? 12 দিয়ে কাটলে হয় 6, তারপরে 6 শূন্য মানে 5 শূন্য মানে 650 লিটার। তাহলে এ পাইপটা 1 ঘন্টায় ভর্তি করে 650 লিটার। একই রকম করে বি পাইপটা 1 ঘন্টায় ভর্তি করবে কত? 10 ঘন্টায় ভর্তি করে 7800 লিটার। তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে কত? 7800 বাই 10 মানে 780 লিটার হবে। তাহলে এ আর বি পাইপ মিলিয়ে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? এ ভরছে 650, বি ভরছে 780। তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় কতটা ভরবে? 650 যোগ 780 লিটার। যোগ করলে কত হয়? 0, 8 আর 5 13, 3 হাতে 1, 7 আর 8 হচ্ছে 14, মানে দুটো পাইপ মিলে 1 ঘন্টায় ভরে 1430 লিটার। এবার কি বলছে? 8800 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভর্তি করতে পাইপ দুটির একসাথে কত ঘন্টা লাগবে। তাহলে দেখো, পাইপ দুটি একসাথে, এ আর বি পাইপ মিলে একসাথে 1430 লিটার ভরে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে পাইপ দুটি একসাথে 1 লিটার ভরবে কত ঘন্টায়? 1 বাই 1430 ঘন্টায়। আর পাইপ দুটি একসাথে কত লিটার আছে? 7800 লিটার ভরবে কত ঘন্টায়? 7800 লিটার ভরবে, তাহলে কত? 7800 ডিভাইডেড বাই 1430 ঘন্টায়। শূন্য শূন্য কেটে যায়, এটাকে দেখো 11 দিয়ে কাটলে এটা 7800 না 8800, ভুল লিখেছি 8800। 11 দিয়ে কাটলে হয় 13 আর উপরে হয় তাহলে 80, তাহলে কত ঘন্টায় হবে? 80 বাই 13 লিটার। এই 80 বাই 13 ঘন্টায়, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একটি খাটের বিক্রয় মূল্য প্রথমের বিক্রয় মূল্যের দ্বিগুণ করা হয় তাহলে লাভ প্রথমের লাভের 10 গুণ হয়। তাহলে প্রাথমিক লাভের হার কত শতাংশ, মানে প্রথমের লাভের হারটা কত শতাংশ। কি বলেছে? একটি খাটের বিক্রয় মূল্য প্রথমের বিক্রয় মূল্যের দ্বিগুণ করা হলে, আমি ধরছি প্রথমের বিক্রয় মূল্যটা হচ্ছে এক্স টাকা। তাহলে পরের বিক্রয় মূল্য কত? তাহলে পরের বিক্রয় মূল্য হবে কত? প্রথমের বিক্রয় মূল্যের দ্বিগুণ করেছে, তাহলে প্রথমে যদি এক্স টাকা হয় পরের বিক্রয় মূল্য কত হবে? 2x টাকা। আচ্ছা, তাহলে কি বলছে? লাভটা প্রথমের লাভের 10 গুণ হয়, মানে প্রথমের লাভ যদি y টাকা হয় তাহলে পরের লাভ কত হবে? তাহলে পরের লাভ হবে প্রথমের লাভের 10 গুণ, মানে 10y টাকা হবে। তাহলে দেখো, প্রথমের বিক্রয় মূল্য x, প্রথমের লাভ y। তা আমি যদি বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিই তবে আমি ক্রয় মূল্যটা পাই। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান সমান হবে প্রথমের বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দেবো, মানে x মাইনাস ওয়াই। আবার যদি আমি দ্বিতীয় বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় লাভটা বাদ দিই, দ্বিতীয় বিক্রয় মূল্য মানে 2x, দ্বিতীয় লাভ হচ্ছে 10y, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় লাভটা বাদ দিলেও আমার কি সেই ক্রয় মূল্যটাই হবে। মানে আরেকটা ক্রয় মূল্য আমি কিভাবে বের করতে পারি, সেটা হবে পরেরটার বিক্রয় মূল্য মানে 2x মাইনাস পরেরটার লাভ মানে 10y। তাহলে দেখো, ক্রয় মূল্যটা তো সেমই ছিল, একবারই কিনেছি আমি জিনিস, তার মানে কি এই যে দুটো বেরোলো এই দুটো ক্রয় মূল্যই হবে সমান। তাহলে আমি কি লিখতে পারি? x মাইনাস ওয়াই সমান সমান 2x মাইনাস 10y। কি করবো? x গুলোকে এক বাদিকে আনি, y গুলোকে ডান পাশে আনি, তাহলে কি হবে? x মাইনাস 2x সমান সমান হবে মাইনাস 10y প্লাস y। x মাইনাস 2x করলে কি হয়? মাইনাস x সমান সমান হবে মাইনাস 9y, মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে যদি x বাই y করি তাহলে কত হবে? 9 বাই 1। তাহলে x ইস্টু যদি y করি তাহলে হবে 9:1, মানে x এর মান যদি 9 হয় তাহলে y এর মান হবে 1। x টা আমি কি ধরেছিলাম? x টা ধরেছিলাম প্রথমের বিক্রয় মূল্য, তাহলে প্রথমের বিক্রয় মূল্য 9 হলে প্রথমের লাভ ধরেছিলাম y, তাহলে প্রথমের লাভ হবে 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে কত? তাহলে দেখো, x মাইনাস y ছিল, তার মানে ক্রয় মূল্য কত হবে? 9 মাইনাস 1 মানে কত? 8 টাকা। তাহলে দেখো, আমাকে বলেছে প্রাথমিক লাভের হার, তাহলে প্রাথমিক লাভ মানে প্রথমের লাভ, তাহলে লাভের হার কি হবে? প্রথমের লাভের হারটা, প্রথমের লাভের হার হবে সমান সমান কি? প্রথমে যত টাকা লাভ হয়েছিল সেটা, প্রথমে কত টাকা লাভ হয়েছিল? প্রথমে দেখো 1 টাকা লাভ হয়েছিল, তাই না? লাভ এই যে ওয়াইটা মানে 1 টাকা, ডিভাইডেড বাই প্রথমের ক্রয় মূল্য, প্রথমের ক্রয় মূল্য কত ছিল? 8, তাহলে প্রথমের ক্রয় মূল্য ইনটু 100%, যেহেতু পার্সেন্টেজে নিতে হবে। আচ্ছা, এটাকে যদি 4 দিয়ে কাটি হবে 2, এটাকে কাটলে হবে 25 হবে, তাহলে 25 বাই 2 মানে 12.5। তার মানে প্রাথমিক লাভের হার কত শতাংশ?
12.5%, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 17:6 এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল 102, তাহলে সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল কত? কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 17:6, তাহলে আমি ধরছি একটা সংখ্যা হচ্ছে 17x আর একটা সংখ্যা হচ্ছে 6x ধরতে পারি। তাদের লসাগু ও গসাগুর গুণফল বলেছে 102। তা আমি একটা ফর্মুলা জানি, লসাগু গুণ যদি গসাগু করি সেটা কার সাথে সমান হবে, সেটা সমান সমান হবে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান। এটা ফর্মুলা আমরা জানি, লসাগু গুণ গসাগু সমান সমান হবে সংখ্যা দুটোর গুণফল। তাহলে তাহলে সংখ্যা দুটোর গুণফল করলে কি পাবো আমি, লসাগু আর গসাগুর গুণফল মানে 102। তার মানে আমি কি লিখতে পারি, 17x গুণ 6x সমান সমান হবে 102। তাহলে আমি কি পাচ্ছি, 17 গুণ 6x করলে দেখো 102 x স্কয়ার সমান সমান 102 হয়। 102 102 কেটে গেল, তাহলে x স্কয়ার সমান সমান 1, মানে x এর মান কত হবে, 1 হবে। তাহলে সংখ্যা দুটো কত হবে, একটা 17x ছিল 6x ছিল, তাহলে সংখ্যা দুটো হবে 17 গুণ 1 মানে 17, আর একটা হবে 6 গুণ 1 মানে 6। তাহলে কি বের করতে বলেছে, তাদের সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যক। তাহলে 17 আর 6 এর গসাগু কত হবে, এদের গসাগু হবে, গসাগু তো কিছু কমন নেই, তার মানে গসাগু হবে 1। আর লসাগু কি হবে, লসাগু হবে কত, 17 আর 6 এর গুণফল করলে কত হয়, 102। তাহলে কি বলেছে, লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল। তাহলে লসাগুর অনন্যক কত, লসাগু বেরিয়েছে 102, অনন্যক মানে কত, অনন্যক মানে 1 বাই সেইটা। তার মানে কত, লসাগুর অনন্যক হচ্ছে 1/102 যোগ গসাগুর অনন্যক 1/1, মানে একই হবে। তাহলে এই দুটোর যোগফল করলে কত হয়, লসাগু হবে 102, মানে 1 যোগ 102, তার মানে কত হবে, 103/102, মানে অপশন ডি হবে। ও সরি সরি, ডি না, অপশন সি হবে এইটা। এই যে এইটা 103/102 হচ্ছে অপশন সি তে। তারপরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন অনুপাতটি বৃহত্তম। আচ্ছা, একটু অনুপাতগুলো খেয়াল করো। তা দেখো 26:90 এটা তো অনেক ছোট, এর দুটোর মধ্যে তফাৎ অনেক বড়, তাই এটা কোনোদিন হতে পারে না। 40:70 আর 50:59 কে যদি দেখো, তা 50 রয়েছে আর পরেরটা 59 রয়েছে, এটা 40 রয়েছে 70, এটাও 40:70টাও অনেকটাই ছোট। আর 50:59 আর 41:64, এটা দেখো সামনে 50 রয়েছে, তারপরেরটা 59, আর এখানে 41 আর পরেরটা 64, মানে 17 তফাৎ, 64টা 17 তফাৎ, আর এখানে 59 এর মধ্যে 9 তফাৎ আর কি। তার মানে 50:59টা অনেকটাই বড়, এটা দেখেই বোঝা যাচ্ছে, আর করার দরকার নেই। তার মানে কোন অনুপাতটি বৃহত্তম, 50:59। তারপরেরটা কি বলছে দেখো, এবি সরলরেখাটি সিডি সরলরেখার সমান্তরাল। তাহলে দুটো সরলরেখা কি পরস্পর সমান্তরাল, একটার নাম দিই এবি আর একটার নাম দেবো সিডি। তারপরে কি বলেছে, একটি ছেদক পিকিউ এবি ও সিডি সরলরেখা দুটিকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে একটা ছেদক আঁকলাম, ছেদক মানে সরলরেখা দুটোকেই ছেদ করবে, তার নাম কি পিকিউ। তাহলে এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম। এবি সরলরেখাকে এবি ও সিডি কে যথাক্রমে ইউ এফ বিন্দুতে, মানে এবি কে ছেদ করবে ই বিন্দুতে এই পয়েন্টটা, আর সিডি কে ছেদ করছে এই পয়েন্টটাতে মানে এফ বিন্দুতে। আচ্ছা, তারপরে কি বলেছে, কোন পিইবি ইকুয়াল টু 59 ডিগ্রি। কোন পিইবি মানে কোনটা, পিইবি মানে এই কোণটা হচ্ছে 59 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা যদি 59 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, পুরোটা একটা সরল রেখা, তাহলে এই কোণটা 59 হলে এই কোণটা কত হবে, 180, সরল রেখা মানে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস যদি 59 ডিগ্রি করি, তাহলে কত হবে, 121 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা কত, 121 ডিগ্রি। তারপরে কি বলেছে, তারপরে বলেছে দেখো এবি ও সিডি এর মধ্যে জি এমন একটি বিন্দু যে, আচ্ছা জি এমন একটি বিন্দু, এবি আর সিডি এইটার এইটার মাঝে কোথাও একটা জি বিন্দু আছে, আমি ধরলাম এইখানটাতে আছে জি বিন্দুটা, লিখলাম জি। তাহলে কোন বিইজি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। কোন বিইজি মানে এই যে বিইজি, তার মানে জি কে জোড়া লাগাবে। দেখুন বিইজি 50 ডিগ্রি মানে কি, এইটুকু হচ্ছে 50 ডিগ্রি। আর কি বলেছে, কোন জিএফই, জিএফই মানে জিএফই, তাহলে জি আর এফ কে জোড়া লাগাতে হবে, এটা জোড়া লাগিয়ে দিলাম। তাহলে কোন জিএফই হচ্ছে 33 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 33 ডিগ্রি। তাহলে দেখো এই যে বিইএফ এই পুরো কোণটা ছিল 121 ডিগ্রি, আর উপরের কোণটা বলেছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কত হবে, মানে জিইএফ এই কোণটা কত হবে, তাহলে কোন জিইএফ হবে, যদি এই পুরোটা থেকে মানে 121 মানে কোন এফইবি থেকে যদি আমি জিইবি কে বাদ দিই, তবেই আমার এফইজি পড়ে থাকবে বা জিইএফ পড়ে থাকবে, মানে কত হবে, 121 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, মানে কত হয়, 71 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজটাকে আমি পাশে এরকম আঁকছি, কোন ত্রিভুজটাকে আঁকছি, এই যে এই ত্রিভুজটার নাম কি, মানে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, এফজিই। তাহলে এফজিই এই ত্রিভুজটার এই কোণটা বলে দিয়েছে 33 ডিগ্রি। তারপরে জিইএফ, জিএফ এর মান পেলাম 71 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে হচ্ছে কোন জিএফই মানে জি, আচ্ছা ইজিএফ, কোন ইজিএফ মানে এই কোণটা। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি।
তাহলে দেখো 180 ডিগ্রি থেকে যদি আমি 71 ডিগ্রি আর 33 ডিগ্রির যোগফলটা বাদ দিই তবেই আমার কোন ইজিএফ এর মানটা পাবো। তাহলে ইজিএফ এর মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস ওই দুটোর যোগফল। 71 আর 33 এর যোগফল করলে কত হয়? 3 এর 4 7 আর 3 10 এত ডিগ্রি, মানে হবে কত? 76 ডিগ্রি। মানে কোন ইজিএফ এর মান হবে 76 ডিগ্রি, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তো দেখো এটা এমনি পাতি 7 দ্বারা বিভাজ্য, ভাগ কোনটা যায় দেখলেই করতে পারো। 7 দ্বারা বিভাজ্যের ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু জটিল। এখানে ভাগ দেখো 894 কি কি যায়, প্রথমে একবার যায়, একবার দিলে হয় কত? 1 আর 9, মানে 19 এর মধ্যে দুইবার যায়, দুইবার দিলে হয় 14, মানে 5 আর 4, মানে যায় না, এটা হবে না। 87 তো হবে না 7 দ্বারা বিভাজ্য। 875 কে দেখি, 8 এর মধ্যে একবার যায়, তারপরে থাকে 17, 17 মানে 7 দুগুণে 14, মানে 3 আর 5 মানে 35। তাহলে দেখো 875টাই 7 দিয়ে যাচ্ছে, বাকি এটাও যাবে না। তারপরেরটা কি বলছে দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 51 মিনিটে 10.2 কিমি দূরত্ব অতিক্রম করে। স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত হচ্ছে 7:6। স্রোতের প্রতিকূলে 17.7 কিমি ও স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে নৌকাটির মোট কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, কি বলছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত 7:6। আমি ধরছি স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 7x কিমি পার ঘন্টা, 7x কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে 6x, কারণ 7:6 বলেছিল, তাহলে একটা যদি 7x হয় অপরটা তাহলে কত হবে? স্রোতের গতিবেগ হবে 6x কিমি পার ঘন্টা। তাহলে দেখো, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগটা কি হয়ে যাবে? স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়ে যায়? ওদের গতিবেগ দুটো যোগফল, মানে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তার মানে কত? 7x প্লাস 6x মানে 13x, এত কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কি হয়ে যাবে? প্রতিকূলের সময় নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়, মানে 7x মাইনাস 6x হবে, তার মানে কত? প্রতিকূলে বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। আচ্ছা, এবার দেখো কি বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 51 মিনিটে 10.2 কিমি যায়। আচ্ছা, আমি যদি ঘন্টাতে গতিবেগটা বের করি তাহলে প্রতিকূলে কি বলছে? প্রতিকূলে 51 মিনিটে যাই 10.2 কিমি। তা আমি যদি 1 ঘন্টায় কতটা যাই সেটা বের করলে সেটাই দূরত্ব। তাহলে 51 মিনিট দিয়েছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 51 মিনিটে যদি 10.2 কিমি যাই, 1 মিনিটে কতটা যাবে? 10.2 বাই 51 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাবে বের করি, তবেই 1 ঘন্টায় কতটা যাবে সেটা পেয়ে যাব। তাহলে 60 মিনিটে কতটা যাবে? 10.2 গুণ 60 ডিভাইডেড বাই 51, এত কিমি। পয়েন্টটা তুলে দিলে নিচে গুণ 10 হবে, 0 0 কেটে গেল, আর 51 কে 2 দিয়ে গুণ করলে 102, মানে 6 দুগুণে 12 কিমি। তার মানে দেখো, তার মানে প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 60 মিনিটে 12 কিমি যাচ্ছে, মানে কি 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি, তার মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। আমার এখানে স্রোতের প্রতিকূলে গতিবেগ কি ছিল? স্রোতের প্রতিকূলে গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, তার মানে আমি x এর মানটা কত পেলাম? 12 পেলাম। আচ্ছা, তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হলো 12 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে গতিবেগ কি ছিল? 13x ছিল। তাহলে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে হচ্ছে গতিবেগ তাহলে 13 ইন্টু x মানে 12, 13 ইন্টু 12 হবে, তার মানে কত হয়? 100, 13 গুণ 12 করলে হচ্ছে 156 কিমি পার ঘন্টা। আচ্ছা, এবার কি বলছে দেখো, তাহলে স্রোতের প্রতিকূলে 17.7 কিমি ও স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে নৌকাটির মোট কত ঘন্টা সময় লাগবে? তাহলে দেখো, স্রোতের প্রতিকূলের গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা, যাচ্ছে কত কিমি? যাচ্ছে 17.7 কিমি। তাহলে 17.7 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে সময় থেকে গতিবেগ আর দূরত্ব থেকে সময় কি করে বার করব? দূরত্ব বাই গতিবেগ করলেই আমার সময় বেরিয়ে যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে 17.7 কিমি যেতে সময় লাগবে কত? যতটা যাচ্ছে, মানে 17.7 কিমি যাচ্ছে, ডিভাইডেড বাই স্রোতের প্রতিকূলে গতিবেগ, মানে কত? 12, তাহলে ডিভাইডেড বাই 12 হবে। আচ্ছা, পয়েন্টটাকে যদি আমি তুলে দিই তাহলে নিচে একটা শূন্য আসবে। এবার যদি আমি কাটাকুটি করি 3 দিয়ে তাহলে হবে 40, এখানে কাটলে হবে 5, 2 7 9, মানে হলো 59/40। আরো কি বলেছে, আরো স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে কতটা টাইম লাগবে? স্রোতের অনুকূলে গতিবেগ কত? 156, দূরত্ব যাচ্ছে কত? 66/3, তাহলে সময় কতটা লাগবে? দূরত্ব মানে 66.3 ডিভাইডেড বাই গতিবেগ, মানে গতিবেগ কত? 156, মানে ডিভাইডেড বাই 156। আচ্ছা, পয়েন্টটা তুলে দিলে একটা শূন্য পাবো। আচ্ছা, এখানে কি কাটাকুটি যাচ্ছে কিছু? কিছু তো কাটছে না। 13 দিয়ে যেতে পারে। আচ্ছা, 13 দিয়ে যাচ্ছে, 13 দিয়ে কাটলে কত হয়? 13 একে 13, 2 6 2 0, আর এখানে কাটলে 5 13 65 আর 1, তাহলে 51/100 করি। তাহলে মোট সময় কত লাগছে দেখো, স্রোতের প্রতিকূলে 17.7 কিমি যেতে টাইম লাগছে 59/40, আর স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে টাইম লাগছে 51/100 করি। তাহলে মোট সময় কত? 59/40 যোগ 51/100 করি, এত ঘন্টা।
এটা যদি লসাগু করি কত হবে, 120 হবে, মানে 40 গুণ 3, তাহলে 59 গুণ 3 করলে কত হয়, 177 যোগ 51 এত। তাহলে এই দুটো যদি যোগ করি কত হয়, 7 আর 1 8, 5 এর সাথে 12 2, হাতে 1, 1 আর 1 2, ডিভাইডেড বাই 120। এটাকে 2 দিয়ে কাটলে কত হতো, 114/60। 6 দিয়ে কাটলে কত হতো, 10, আর এখানে হতো 19, তাহলে 19/10 করলে কত, 1.9। তাহলে স্রোতের প্রতিকূলে 17.7 কিমি আর স্রোতের অনুকূলে 66.3 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে, 1.9 ঘন্টা সময় লাগবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি দ্রব্য 1300 টাকায় কেনা হয়েছে, এটির উপর ক্রয় মূল্যের থেকে 35% বেশি দাম ধার্য করা হয়েছে। তাহলে দেখো 1300 টাকায় কিনেছে মানে ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা, তাহলে ধার্য মূল্য কি এটির থেকে 35% বেশি, তাহলে ধার্য মূল্য কত হবে, 1300 থেকে আরো 35% বেশি, মানে কত হবে, 1300 ইন্টু আরো 35% বেশি, মানে কত হবে, 100 যোগ 35, মানে 135/100। শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 13 গুণ যদি 135 করি কত হয়, 13 দিয়ে গুণ করলে 5 13 হয় 65, 5 হাতে 6, 3 13 39, আর 6 45, 5 হাতে 4, 13 কে 13 4 17, মানে ক্রয় মূল্য হলো 1300 আর ধার্য মূল্য হলো 1755। তারপরে কি করেছে, বিক্রি করার সময় আবার ধার্য মূল্যের উপর 20% ছাড়, মানে ধার্য মূল্য হচ্ছে 1755, তার উপর আবার 20% ছাড় দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে, ধার্য মূল্যের 80% হবে, যেহেতু 20% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কি হয়ে যাবে, ধার্য মূল্যের 80%, মানে এটা ইন্টু 80/100। আচ্ছা শূন্য শূন্য কেটে যায়, 5 দিয়ে কাটলে হয় 2, আর এটাকে কাটলে হয় 3 5 15, 2 5 5 1, 2 আর 8 কে কাটলে হয় 4, মানে 351 গুণ 4, 4 1 4, 4 5 20, শূন্য হাতে 2, 3 4 12 দিয়ে 14। তাহলে ক্রয় মূল্য ছিল 1300, বিক্রয় মূল্য হলো 1404 টাকা। তাহলে কি বলেছে, এই লেনদেনে লাভের হার কত, তাহলে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে কত, ক্রয় মূল্য 1300, বিক্রয় মূল্য 1404, তাহলে লাভ হচ্ছে 1404 মাইনাস 1300, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বেরিয়ে যাবে, মানে হবে 1404 থেকে 1300 বাদ দিলে হয় 104। লাভের হার চেয়েছে, তাহলে লাভের হার কত, যত টাকা লাভ হয়েছে মানে 104 ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 1300 ইন্টু 100%। এই দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, আর 13 কে 8 দিয়ে কাটলে হয় 104, মানে কত হবে, 8%, অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধন 5 বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো আমি ধরছি মূলধনটা হচ্ছে x, সময় বলে দিয়েছে t এর মান বলেছে 5 বছর, আর সুদের হার ধরছি r%। তাহলে মূলধন দ্বিগুণ হবে মানে সুদাসল কত হবে, সুদাসল হবে হচ্ছে মূলধন x হলে সুদাসল হবে 2x। তাহলে সুদ কত হবে, যদি আমি সুদাসল থেকে আসলটা বাদ দিই তবেই আমার সুদ বেরিয়ে যাবে, মানে সুদাসল হচ্ছে 2x, তার থেকে আসল মানে x বাদ দেবো, তাহলে সুদ কত হবে, 2x - x করলে কত হবে, x। তাহলে দেখো তা সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি, সরল সুদ বের করার ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে মূলধন মানে x, টিটা কি, টিটা হচ্ছে সময় মানে 5, আর আরটা হচ্ছে সুদের হার। তাহলে এক্ষেত্রে সুদ কত, সুদ সমান সমান হবে p মানে x ইন্টু t মানে 5 ইন্টু আর এর মান ri ডিভাইডেড বাই 100। এটা সমান সমান কত, সুদ আবার কত বেরিয়েছে, যে x বের করেছি মানে এটা সমান সমান x। তাহলে দেখো দুদিকের x x কেটে যায়, 5 আর 100 কে কাটলে হবে 20, তাহলে আর সমান সমান কত হবে, 20, মানে 20%। তাহলে সুদের হার কত, সুদের হার হচ্ছে 20% সুদ হলে কোনো মূলধন 5 বছরে দ্বিগুণ হবে, মানে অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, তাহলে সবার প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেটে যে কাজগুলো রয়েছে সেগুলো করি। তাহলে দেখো 9 আর 2, 9 আর 2 যোগ করলে কত হয়, 11 হয়। তাহলে এটা কি থাকছে, এটা থাকছে হচ্ছে 5 যোগ 8 মাইনাস 11, তো 5 আর 8 যোগ করলে হয় 13, 13 থেকে 11 বাদ দিলে হয় কত, 2 হয়। তাহলে এই পুরোটার জায়গায় কি চলে আসলো, এই পুরোটার জায়গায় 2। তাহলে তার আগে কি ছিল, তার আগে ছিল হচ্ছে 7 যোগ 7 মাইনাস 2, তা 7 এর সাথে যোগ করলে হয় 14, 14 থেকে 2 বাদ দিলে হয় 12, তার মানে এই পুরোটার জায়গায় চলে আসলো আমার 12। তাহলে এরপরে কি ছিল, 8/4 ইন্টু 12 ছিল, তাহলে 4 আর 12 কে কাটলে 3, মানে কি চলে আসলো 24। তাহলে এই পুরোটার জায়গায় আমার চলে আসলো হচ্ছে 24। তাহলে এবার কি আছে, 144 ভাগ 24, 144 ভাগ যদি 24 করি মানে কি 144/24, 24 কে দেখো 6 দিয়ে গুণ করলে 144 হয়, তাহলে আমার অ্যান্সার কি হবে, 6 হবে, অপশন সি। তারপর কি বলছে দেখো, একটি উল্লম্ব রড এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 2:√12 হলে সূর্যের উন্নতি কোণ কত। তাহলে একটা উল্লম্ব রড মানে এরকম লম্বা, মানে উচ্চতা যুক্ত একটা রড এরকম দাঁড়িয়ে রয়েছে, তার ছায়া পড়বে কোথায়, ছায়া পড়ে মাটিতে, মানে এইটা হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই দুটোর অনুপাত বলেছে 2:12, মানে মানে রডের দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য মাটিতে যেটা সেটা হচ্ছে √12 হয়। তাহলে সূর্যের উন্নতি কোণ কত, সূর্য দেখো উপরে কোথাও রয়েছে, তাহলে সূর্যের উন্নতি কোণ কোনটা হয়, সূর্যের উন্নতি কোণ হবে এই কোণটা। তাহলে এই কোণটা আমাকে বের করতে বলেছে, আমি ধরছি এই কোণটা হচ্ছে থিটা। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, লম্বটা যাচ্ছে এখান থেকে ভূমিটা পাচ্ছি। তাহলে
লম্ব আর ভূমি দিয়ে আমি কার ফর্মুলা জানি, আমি tan এর ফর্মুলা জানি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে কি করব, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে 2/√12। তাহলে tan থিটা সমান সমান আমি কি লিখতে পারি, √12 কে যদি ভাঙে তাহলে 2/√12 মানে কি 4 গুণ 3 মানে √2 গুণ 2 গুণ 3। এটাকে ভাঙলে কি হয় 2 বাই একটা 2 রুটের বাইরে বেরোয় মানে 2 বাইরে বেরিয়ে গেল √3 হলো, তাহলে 2 দিয়ে কেটে গেল মানে tan থিটার মান কি বেরোলো 1/√3। tan কত ডিগ্রির মান 1/√3 আমরা জানি tan 30 ডিগ্রির মান। তাহলে tan থিটা সমান সমান আমরা কি লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে থিটার মান কি হবে, থিটার মান হবে 30 ডিগ্রি। তার মানে সূর্যের উন্নতি কোণ কত 30 ডিগ্রি হবে, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো x - 1/x = 10 হলে x³ - 1/x³ এর মান কত। তাহলে দেখো x³ - 1/x³ কে আমরা কি লিখতে পারি, x তার হোল কিউব মাইনাস 1/x তার হোল কিউব। তাহলে দেখো এটা a³ - b³ এর ফর্মুলাই আকারে রয়েছে, তাহলে a³ - b³ এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। আরেকটাও আছে, তাই এখানে দিয়ে যেহেতু আমি a - b এর মানটা জানি তাই এই ফর্মুলায় ফেলবো। তাহলে এর ফর্মুলা কি a³ - b³ এর a - b তার হোল কিউব মানে x - 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x - 1/x। তাহলে x - 1/x এর মান আমি জানি 10, তাহলে কি হবে 10 এর কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x কেটে যায় ইন্টু, তাহলে x - 1/x এর মান 10, তাহলে 10 এর কিউব মানে 1000 যোগ 30, তাহলে কত হবে 1030 হবে, মানে অপশন পি হবে। তারপরটা কি বলছে দেখো, একজন রাঁধুনি প্রতি মাসে 8400 টাকা আয় করে, সে প্রতি মাসে তার আয়ের 60% খরচ করে এবং বাকি টাকা সঞ্চয় করে। তাহলে দেখো টোটাল আয় মানে কত 100% হবে, টোটাল আয় হচ্ছে 100%, খরচ করে কত 60%, বাকি টাকা সঞ্চয় করে। তাহলে সঞ্চয় করে কত পার্সেন্ট, টোটাল 100 থেকে যদি খরচটা বাদ দিই তবেই সঞ্চয় বেরিয়ে যাবে, মানে 100 - 60%, তার মানে কত পার্সেন্ট করে সঞ্চয় 40%। আচ্ছা, তাহলে তার আয় হচ্ছে 8400 টাকা, তাহলে সঞ্চয় করে কত টাকা প্রতি মাসে, সঞ্চয় করে হচ্ছে 8400 40% মানে 8400 ইন্টু 40/100। দুটো শূন্য দুটো শূন্য কেটে যায়, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে 1 4 একটা বুদ্ধি সাথে 33 শূন্য। তাহলে প্রতি মাসে সঞ্চয় করা হচ্ছে 3360 টাকা। আমাকে কি বের করতে বলেছে, বছরের 1/4 সময় সে কত টাকা সঞ্চয় করবে। আচ্ছা বছর, বছর মানে ক মাস, এক বছর মানে 12 মাস, তাহলে 12 মাসের 1/4 সময় মানে কত সময়, 12 ইন্টু 1/4 মানে 1 তো মাস, তাহলে করলে কত হয় 3 মাস। তাহলে 3 মাসে সে কত টাকা সঞ্চয় করবে, সে এক মাসে সঞ্চয় করছে 3360 টাকা, তাহলে 3 মাসে কত টাকা সঞ্চয় করবে 3360 ইন্টু 3, গুণ করলে কত 3 শূন্য 3 6 18 8 হাতে 1 3 থেকে 9 রেখে 10 এর শূন্য হাতে 1 3 থেকে 9 রেখে 10 মানে 100,080 টাকা, মানে অপশন এ হবে। তারপর আচ্ছা কি বলছে দেখো, কিউব রুট অফ 1331। আচ্ছা আর 11 কিউব করলে দেখো 1331 মানে 3টে 11 গুণ করলে 1331 হয়, এর কিউব রুট ছিল। আর নিচেরটা কি 4টে 10 গুণ করলে ওইটা হয়, তার মানে 4টে আচ্ছা কিউব রুট মানে 3টে সেম জিনিস গুণ থাকলে রুটের বাইরে একটা বেরোবে, এখানে পাওয়ারে 4 রয়েছে মানে রুটের মধ্যে পাওয়ারে 4 রয়েছে মানে 4টে সেম জিনিস থাকলে তার থেকে একটা করে বেরোবে, মানে 4টে 10 গুণ থাকলে একটা 10 বাইরে বেরোবে। এখানে দেখো একের পরে 4টে শূন্য মানে কি 4টে 10 গুণ রয়েছে, তাহলে 4টে 10 থেকে একটা 10 বেরোবে, যেহেতু পাওয়ারে 4 রয়েছে তাহলে কত হবে নিচে 10 হবে ইন্টু 5 এর 33 ইন্টু 30। তাহলে উপরে কত কিউব রুটের মধ্যে 3টে 11 গুণ মানে 11/10 ইন্টু 5/33 ইন্টু 30। এই শূন্য কেটে গেল, 11 মানে 3 11 33, 3 আর 3 কেটে গেল মানে হলো 5, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, অক্ষয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 90,625 টাকা এক বছরের জন্য জমা করে, যেখানে সুদের পর্ব হচ্ছে 6 মাস, তাহলে সে কত টাকা ফেরত পাবে। তাহলে দেখো এখানে সুদের হার কত বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার 8%, আসল কত 90,625, এক বছরের জন্য সময় বলেছে 1 বছর, কিন্তু আবার সুদের পর্ব বলেছে 6 মাস। তা সুদের পর্ব 6 মাস হলে মানে কি, মানে 6 মাস অন্তর অন্তর সুদটা অ্যাড হচ্ছে, তাহলে 6 মাস অন্তর অন্তর মানে এক বছরে কতবার অ্যাড হবে, এক বছরে অ্যাড হবে 2 বার। তার মানে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যায় সমূল চক্রবৃদ্ধির, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান সমান কি, আমাকে সেটাই বের করতে বলেছে, সে কত টাকা ফেরত পাবে মানে মানে সুদ আসল মিলিয়ে কত টাকা, সেটাই সমূল চক্রবৃদ্ধি। সেটা কি হবে, ফর্মুলাটা কি হয়ে যায়, ইজিক্যাল টু আসল যেটা সেটা আসল কত 90,625 ইন্টু 1 প্লাস, এক্ষেত্রে যেহেতু বছরে 2 বার দিচ্ছে সেক্ষেত্রে সুদের হারটা কি হয়ে যাবে 8% ছিল, তাহলে বছরে 2 বার দিচ্ছে মানে হয়ে যাবে 8/2 ডিভাইডেড বাই 100। আর পাওয়ারে কি হয়ে যাবে, সময়টা কত 1 বছর ছিল, তাহলে 1 গুণ বছরে যেহেতু 2 বার দিচ্ছে তাই 1 এর সাথে 2 গুণ হবে, বছরে যদি 3 বার দিত তাহলে হতো কি 8/3 হতো, আর এখানে পাওয়ারে 1 গুণ 3 হয়ে যেত, মানে যতবার দিচ্ছে বছর ওইটা গুণ হবে।
তারপরে তাহলে কত হচ্ছে দেখো 90625 ইন্টু, আচ্ছা 8/2 করলে কত 4 হয়, তাহলে 4/100 এত স্কোয়ার, 4/100 আবার কাটাকুটি করলে হবে 25, 1/25 মানে কত 90,625 ইন্টু, এটা লসাগু করলে হয় দেখো 26/25 তার স্কোয়ার মানে 26/25 ইন্টু 26/25। তো আমি যদি 5 দিয়ে কাটাকুটি করি হবে 5, এখানে হবে 1, 4 শূন্য মানে 8, তারপরে 1, 1 2 মানে 2, 2 5 মানে 5। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 3, 3 1 6, 1 2 2, 2 5 5। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5, 5 7 35, 1 2 2, 2 5 5। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 1 2 2 4, 2 5 5। আচ্ছা এবার যদি আমি গুণ করি, আচ্ছা এখানে দেখো প্রত্যেকটার এককের ঘরের অঙ্ক আলাদা, তো আমি যদি এককের ঘরের অঙ্কটা বের করি তাহলে আমার কত কতর গুণ আছে 145 গুণ 26 গুণ 26। আমি যদি এই 6 আর 5 কে গুণ করি তাহলে কত হয়, এককের ঘরে একটা শূন্য আসে, তাহলে তার সাথে আমি যদি আবার এই 6 কে গুণ করি, শূন্যের সাথে 6 কে যদি গুণ করি তাহলে এককের ঘরে আমার শূন্যই আসবে। তাহলে আমার যে অ্যান্সারটা বেরোবে তার এককের ঘরে শূন্য আসবে। এখানে দেখো একটা অপশনই এককের ঘরে শূন্য রয়েছে, মানে অপশন এ হবে। বাকি তোমরা করে দেখতে পারো, দেখবা এইটাই আসবে। তারপরে কি বলছে, রবিন ও বরুণ একসাথে 6 দিনে একটি ঘর রং করতে পারে। রবিন একা ঘরটি 42 দিনে রং করতে পারে, তাহলে বরুণ একা ঘরটি কত দিনে রং করবে? এটা একদম সোজা অঙ্ক। তা দেখো একটা ঘর পুরো রং করছে মানে কত অংশ কাজ করছে, পুরোটা কমপ্লিট করা মানে এক অংশ কাজ করা। এইভাবে করা যায়, অন্যভাবেও করা যায়। তাহলে রবিন আর বরুণ 6 দিনে করে এক অংশ, রবিন আর বরুণ একসাথে, রবিন প্লাস বরুণ মিলে 6 দিনে করে এক অংশ কাজ। তাহলে রবিন আর বরুণ মিলে একদিনে কত অংশ করে, 1/6 অংশ কাজ। আর রবিন একা কি করছে, রবিন একা 42 দিনে পুরোটা কমপ্লিট করে, মানে 42 দিনে করে এক অংশ কাজ। তাহলে একদিনে কত অংশ কাজ করবে, 1/42 করবে। তাহলে রবিন আর বরুণের একদিনের কাজ থেকে আমি যদি রবিনের একদিনের কাজটা বাদ দিয়ে দিই, তবে কার কাজ পড়ে থাকে, বরুণের একদিনের কাজ পড়ে থাকে। তাহলে বরুণ একদিনে কত অংশ রং করবে, রবিন আর বরুণ মিলে একদিনে করছে 1/6, তার থেকে রবিনেরটা বাদ দেবো, মানে 1/42 বাদ দেবো। তাহলে বরুণ একদিনে কত অংশ রং করবে, 1/6 মাইনাস 1/42, লসাগু করলে হয় 42, মানে 7 মাইনাস 1, তার মানে হবে 6/42, কাটাকুটি করলে হবে 1/7। তার মানে বরুণ একদিনে রং করে হচ্ছে 1/7 অংশ। আমি কথাটা ঘুরিয়ে লিখতে পারি, বরুণ 1/7 অংশ রং করে একদিনে। তাহলে পুরোটা রং করবে মানে এক অংশ রং করবে কত দিনে, 1/1/7 মানে হয় 7 দিনে। মানে যে এই অংশটা বেরোলো না, এই অংশটাকে উল্টে দিলেই কত দিনে করবে সেটা বেরিয়ে যায়। একদিনে যে অংশটা করে সেই অংশটাকে উল্টে দিলেই বেরিয়ে যায়। আর নাই না বুঝলে এইভাবে করতে পারো, তাহলে হবে কত দিনে, 7 দিনে, মানে অপশন এ হবে। এছাড়াও অন্যরকম শর্টকাটেও করা যায়। তারপর কি বলছে দেখো, একদল মানুষের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু আছে, তাদের মধ্যে 20% পুরুষ, 50% মহিলা এবং বাকি শিশু আছে। যদি তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, 50 কেজি ও 50 কেজি হয়, তাহলে পুরো দলের সকল সদস্যদের গড় ওজন কত? আচ্ছা এখানে সকল সদস্য টোটালটা দিয়ে নেই, আমি ধরছি টোটাল সদস্য আছে 100 জন। তার মধ্যে বলেছে 20% পুরুষ, তাহলে 100 জনের মধ্যে 20% পুরুষ মানে পুরুষ আছে হচ্ছে 20 জন, 50% মহিলা, তার মানে মহিলা আছে কত, 50 জন। আর বাকি শিশু, তাহলে শিশু কতজন আছে, টোটাল 100 জন ছিল, 20 জন পুরুষ, 50 জন মহিলা, তাহলে পুরুষ আর মহিলা মিলে হলো 20 আর 50 এর যোগ মানে 70। তাহলে বাকিটা শিশু, তাহলে 100 থেকে 70 বাদ দিলেই শিশুটা বেরিয়ে যাবে, মানে হবে কত, 100 থেকে 70 বাদ দিলে হয় 30। তার মানে পুরুষ আছে 20 জন, মহিলা আছে 50 জন, আর শিশু আছে 30 জন। এবার কি বলছে, তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, মানে পুরুষদের গড় ওজন বলছে 45 কেজি। তারপরে কে ছিল, মহিলা, মহিলাদের গড় ওজন হবে 50 কেজি। তারপরে কে ছিল, শিশু, শিশুদের গড় ওজন হবে 50 কেজি। তাহলে পুরো সকল সদস্যদের গড় ওজন কত, তাহলে আমি পুরুষদের যদি মোট ওজন বার করি তাহলে পুরুষদের মোট ওজন কত হবে, 20 জন আছে, গড় ওজন 45, তাহলে 20 জনের মোট ওজন কত, 20 গুণ 45 হবে। 20 গুণ 45 করলে কত হয়, 900। তারপরে কি মহিলা, মহিলাদের 50 জন আছে, তাদের গড় ওজন 50 করে, তাহলে মহিলাদের মোট ওজন কত, 50 গুণ 50 হবে, মানে 2500। তারপরে কি আছে, শিশু, শিশুদের আছে 30 জন আর গড় ওজন 50, তাহলে শিশুদের মোট ওজন কত হবে, 30 গুণ 50 করলে কত হবে, 1500। তাহলে টোটাল পুরুষ, মহিলা, শিশুদের মোট ওজন কত বেরোলো, তিনজনেরই মোট ওজন বেরোলো কত, এই তিনটে যোগফল মানে কত, 2500 আর 1500 যোগ করলে হয় 4000, 4900 যোগ করলে হয় 4900। আর টোটাল আছে কতজন, 100 জন। তাহলে সকল সদস্যদের গড় ওজন কত, সকলদের মোট ওজন মানে 4900 ডিভাইডেড বাই টোটাল যতজন আছে মানে 100, ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল মানে কত হবে, 49। তাহলে সকল সদস্যদের গড় ওজন কত কিলো, 49 কিলো, অপশন বি। তারপরে কি বলছে দেখো, একটি ব্যাগে লাল, সবুজ ও গোলাপি রঙের টোকেন রয়েছে। লাল ও সবুজ রঙের টোকেনের অনুপাত 7:20, আর গোলাপি ও লাল রঙের টোকেনের অনুপাত 15:12। তাহলে সবুজ ও গোলাপি রঙের টোকেনের অনুপাত কত? তাহলে দেখো লাল আর সবুজের বলেছে কত, লাল ইস্টু যদি সবুজ করি সেটা বলেছে 7:20, আর গোলাপি আর লাল, গোলাপি ইস্টু যদি লাল করি সেটা কত বলেছে, 15:12।
আচ্ছা 15:12 কে তো আবার ভাঙা যায়, এটা মানে কত? এটা 3 দিয়ে আবার ভাঙলে হয় 5:4। তাহলে দেখো আমার এখানে লালটা দু জায়গায় রয়েছে, তাহলে লাল দুটোকে যদি আমি সেম জায়গায় আনতে চাই তাহলে কি করতে পারি? তা প্রথমটাতে লাল ইস্টু সবুজ রয়েছে এত, তার মানে আমি যদি উল্টে দিই তাহলে সবুজ ইস্টু লাল কত হবে? লাল ইস্টু সবুজ যদি 7:20 হয় তাহলে সবুজ ইস্টু লাল কত হবে? উল্টে যাবে, মানে 20:7 হবে। আর এক্ষেত্রেও যদি লালটাকে আগে আনি তাহলে লাল ইস্টু যদি গোলাপি করি তাহলে অনুপাতটা কি দাঁড়াবে? লাল ইস্টু গোলাপি করলে, গোলাপি ইস্টু লাল ছিল 5:4, তাহলে লাল ইস্টু গোলাপি করলে কি হয়ে যাবে? 4:5 হয়ে যাবে, মানে 4:5। তাহলে দেখো দুটোরই লাল পেয়ে গেলাম, তাহলে প্রথমটা লাল আছে সেকেন্ডে, দ্বিতীয়টা লাল আছে ফার্স্টে। তাহলে দেখো, তাহলে এরকম থাকলে কি করতে হয়? যেহেতু আমি লালটার পরিমাণটাকে যদি আমি সেম করতে চাই তাহলে দেখো প্রথম অনুপাতটা রয়েছে 20:7, মানে প্রথমটা লালের ভাগে আছে 7, সেটা দিয়ে পরের দুটোকে গুণ করব 7 দিয়ে। আর পরেরটা লালের ভাগে ছিল 4, তাহলে এই 4 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব। তাহলে অনুপাত কত হবে আমার? 20 গুণ প্রথমটার অনুপাতটা কি হয়ে যাচ্ছে? 20 গুণ 4 যদি করি তাহলে হতো 80:7 গুণ 4 করলে 28, আর পরেরটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হতো? 28:5 = 35। তাহলে দুটোরই দেখো লালের অনুপাত বেরোচ্ছে 28, তাহলে সবুজ ইস্টু লাল ইস্টু যদি গোলাপি করি তাহলে অনুপাত কি হয়ে যাবে? 80:28:35। আমাকে কি বার করতে বলেছে? সবুজ আর গোলাপির অনুপাত। তাহলে সবুজের ভাগে কত আছে? 28, গোলাপির ভাগে কত আছে? 35। তাহলে সবুজ আর গোলাপির অনুপাত কত? 80:35। এটাকে আবার ভাঙা যায়, 5 দিয়ে ভাঙলে হয় 16:7, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, অলোক, গীতা ও সুরেশ যথাক্রমে 56,000 টাকা, 52,000 টাকা ও 69,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে তাদের মোট এত টাকা লাভ হলো। যদি তারা মোট লাভের 31% একটি চ্যারিটিতে দান করে এবং বাকি টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নেয়, তাহলে সুরেশ কত টাকা পাবে? আচ্ছা, তাদের তিনজনের আগে মূলধনের অনুপাতটা বার করি। তাহলে কে কে আছে? অলোক আছে, গীতা আছে আর সুরেশ আছে। এদের মূলধনের অনুপাত কত হবে? 56,000 ইস্টু 52,000 ইস্টু 69,000। তাহলে কথায় প্রত্যেকের দেখো 3টে করে শূন্য উড়ে যাবে, তাহলে হবে 56:52:69। আচ্ছা, এবার কি হয়েছে? তাদের দেখো 1 বছর পরে তাদের মোট লাভ হয়েছে 76,700 টাকা। আর কি করেছে? মোট লাভের 31% তারা দান করেছে আর বাকি টাকাটা ভাগ করেছে। তাহলে 31% যদি দান করে, মোট লাভ হচ্ছে আমি ধরতে পারি 100%, তাহলে 31% দান করলে বাকি টাকা কত থাকছে? 100 মাইনাস 31% মানে 69%। সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করেছে। তাহলে কত টাকা নিজেদের মধ্যে ভাগ করেছে? 76,700 69%, মানে এটা ইন্টু 69/100। শূন্য শূন্য কেটে যায়, তাহলে কত টাকা ভাগ করেছে? 767 ইন্টু 69, এটা আর গুণ করলাম না। আচ্ছা, তাহলে আমাকে কি বার করতে বলেছে? তাহলে সুরেশ কত টাকা পাবে? তাহলে ভাগ করেছে টোটাল হচ্ছে এত টাকাটা, কি অনুপাতে? 56:52:69 অনুপাতে। তাহলে সুরেশ কত টাকা পাবে? মানে সুরেশের ভাগ কত? সুরেশ দেখো সবার লাস্টে ছিল, মানে সুরেশের ভাগ হচ্ছে 69। তাহলে সুরেশ কত টাকা পাবে? পাবে হচ্ছে সুরেশের ভাগে যত আছে সেটা, মানে 69 ডিভাইডেড বাই এই অনুপাতগুলোর যোগফল। 69, 52 আর 56 এই তিনটে যোগ করলে কত হয়? 9 আর 2 11, 11 আর 6 17, 7 হাতে 1, 6 এর 7, 7 এর 5 12, 12 এর 5 17, ইন্টু কত? ইন্টু যেই টাকাটা ভাগ করেছে সেই টাকাটা, মানে 767 ইন্টু 69, মানে 767 ইন্টু 69। তাহলে দেখো এটাকে 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটলে 5, 2 7 9, এটাকে করলে হবে 23। আচ্ছা, 59 কে আর 767 কে দেখো এটাকে কাটাকুটি যায়, 59 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে, তারপরে 177 মানে 3 বার যাবে, হবে 13। তাহলে এদের গুণফলটা এবার বার করতে হবে। তাহলে কত কত বেরিয়েছে? 23, 13 আর 69। 23 আর 13 গুণ করলে কত হয়? 23 আর 13 গুণ করলে দেখো 13 দিয়ে 3 কে গুণ করলে 3 13 39 এর 9 হাতে 3, 13 দুগুণে 26 আর 3 29। তাহলে এটাকে আবার 69 দিয়ে গুণ, মানে এটা গুণ 69 করলে কত? 9 9 81 এর 1 হাতে 8, 9 9 81 এর 8 89 এর 9 হাতে 8, 9 দুগুণ 18 8 26 গুণ 6 9 54 4 হাতে 5, 6 9 54 এর 5 59 এর 9 হাতে 5, 6 দুগুণ 12 এর 5 17, মানে 1 9 4 13 3 হাতে 1, 9 10 আর 6 16 6 হাতে 1, 7 আর 8 দিয়ে 10 এর 0 হাতে 1, 1 আর 2 মানে 2 0 6 3 1, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর যথাক্রমে 45 67 80 56 72। তাদের প্রাপ্ত নম্বরের বিস্তার। আচ্ছা, প্রাপ্ত নম্বরের বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বরের মধ্যে তফাৎটা, মানে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর, এটাই হচ্ছে বিস্তার। মানে কতটা দূর অব্দি ছড়ানো নাম্বারটা, মানে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বরের তফাৎ। আচ্ছা, এই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর কত? 45 67 80 56 72, 80 হচ্ছে সর্বোচ্চ। তাহলে বিস্তার কত হবে? 80 মাইনাস সর্বনিম্ন নম্বর কত? সর্বনিম্ন নম্বর হচ্ছে 45, তাহলে বিস্তার হবে 80 মাইনাস 45, করলে কত হয়? 35, মানে বিস্তার হবে 35, অপশনটি। তারপর একটা কি বলছে দেখো, একটি শঙ্কু আকৃতির পাত্রের ভূমির ব্যাসার্ধ 31 সেমি এবং উচ্চতা 45 সেমি, মানে ভূমির ব্যাসার্ধ মানে আর এর মান বলেছে 31,
উচ্চতা মানে এইচ এর মান বলে দিয়েছে 45। তাহলে যদি পাত্রটি 2/3 অংশ জলপূর্ণ করা হয় তাহলে পাত্রটিতে থাকা জলের আয়তন কত হবে? তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, 31 ইন্টু 31 ইন্টু এইচ হবে মানে 45। এটা দেখো, এটা আয়তন মানে যদি পাত্রটা সম্পূর্ণ জলপূর্ণ থাকতো তবে পাত্রের জলের আয়তন হতো, যেটা বের করলাম সেইটা। কিন্তু বলেছে পাত্রটা 2/3 অংশ জলপূর্ণ আছে, এটা মানে এক অংশ জলপূর্ণ থাকলে তার আয়তন হতো এত। তাহলে 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার আয়তন হবে কত? এত ইন্টু 2/3, এটা ইন্টু 2/3, এত ঘন সেমি। তাহলে এবার যদি আমি একটু কাটাকুটি করি, 3 দিয়ে 45 কে কাটলে হয় 15, আবার 3 দিয়ে 15 কে কাটলে হয় 5, মানে কত থাকছে? 31 গুণ 31 গুণ 5 দুগুণে 10, 31 আর 31 গুণ করলে হয় 961, আর 5 দুগুণে 10 মানে 10 দিয়ে গুণ করলে আরেকটা শূন্য বসবে, আর পাই রয়েছে মানে 9610 পাই, এত ঘন সেমি। তার মানে অপশন সি তে দেখো আছে, তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 4টি চকলেট বিক্রি করে 100% লাভ করেন। তাহলে দেখো, 1 টাকায় 4টি চকলেট বিক্রি করেছে মানে 4টে চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটা চকলেটের বিক্রয় মূল্য কত হবে? 1/4 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো 1/4 একটার, আর লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 100%। তাহলে 1/4 টাকা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, লাভ বলে দিয়েছে 100%। তাহলে ক্রয় মূল্য কত হবে একটা চকলেটের? ক্রয় মূল্য হবে যত বিক্রয় মূল্য মানে 1/4 ইন্টু উপরে বসবে 100, আর নিচে যেহেতু লাভ হচ্ছে তাহলে 100-র সাথে যত পার্সেন্ট লাভ হয় সেটা যোগ করে দিতে হয়। তাহলে 100 বাই কত হবে? 100-র সাথে আরো 100 যোগ করতে হবে যেহেতু 100% লাভ হচ্ছে, তাহলে হবে 200। এটা কেটে গেল, তাহলে কত হবে? 1/8। তার মানে একটার ক্রয় মূল্য হচ্ছে 1/8। আমাকে কি বলেছে? 1 টাকায় কতগুলো চকলেট কিনেছিল? তাহলে 1/8 টাকায় কিনেছিল হচ্ছে একটা। তাহলে 1 টাকায় কতগুলো কিনেছে? 1 টাকায় কিনবে, এটা 1/8 মানে হয়ে যাবে 8টা, একবারেও করতে পারো, এটাকে উল্টে দিলেই বেরিয়ে যেত। যাই হোক, তাহলে 1 টাকায় কতগুলো চকলেট কিনেছে? 8টা, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, যদি 6, 4, 3, 5, 1, 2, 7 সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হবে সেই সংখ্যাটির বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত? তাহলে আমি আগে সংখ্যাটাকে লিখি, 6, 4, 3, 5, 1, 2, 7। এটা কি বলেছে? প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করবে। জোড় অঙ্ক কোনগুলো? যে 6, 4, 2, এগুলো জোড় অঙ্ক, এদের সাথে 2 যোগ করলে কত হবে? 6 এর সাথে 2 যোগ করলে হবে 8, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, তারপরে আবার জোড় অঙ্ক যদি 2 এর সাথে 2 যোগ করলে হবে 4। আর কি করছে? বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করছে। বিজোড় অঙ্ক মানে 3, 3 এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, 5 এর থেকে 1 বিয়োগ করলে হয় 4, 1 এর থেকে 1 বিয়োগ করলে হয় 0, আর 7 এর থেকে 1 বিয়োগ করলে হয় 6। তাহলে নতুন সংখ্যা তৈরি হয়ে গেল, এই যে এইটা হচ্ছে নতুন সংখ্যাটা। তাহলে এই নতুন সংখ্যাটার কি বলেছে? বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক। বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক মানে কত? এই যে 6, মানে এদিক থেকে। আর ডান দিক থেকে তৃতীয় অঙ্ক মানে এদিক থেকে তৃতীয় অঙ্ক কত হবে? 6, 4, 0 মানে 0 হবে। তাহলে এই দুটো যোগফল মানে বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক হচ্ছে 6 আর ডান দিক থেকে তৃতীয় অঙ্ক মানে হচ্ছে 0, তাহলে 6 আর 0 এর যোগফল কত হবে? 6 হবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 5 জন ব্যক্তির বয়স যথাক্রমে 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর ও 45 বছর। তাদের গড় বয়স কত? তাহলে গড় বয়স কি করে বার করব? গড় বয়স সমান সমান হবে কত? এদের বয়সের সমষ্টি ডিভাইডেড বাই যতজন বলেছে তত। তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে? 20 যোগ 30 যোগ 35 যোগ 40 যোগ 45 ডিভাইডেড বাই কতজন আছে? 5 জন আছে, মানে ডিভাইডেড বাই 5, এত বছর। তাহলে 20 আর 30 যোগ করলে হয় 50, 50 আর 30 হয় 85, 85 আর 40 হয় 125, 125 আর 45 হয় 170। তাহলে 170 বাই 5 কাটলে কত হয়? প্রথমে 3 বার যাবে, তারপরে 2 শূন্য মানে 4, মানে হবে কত? 34 বছর, অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্বাচনে 2 জন প্রার্থী আছে। একজন প্রার্থী 48% ভোট পেয়ে অপর প্রার্থীর দ্বারা 786 ভোটে এই 756 ভোটে পরাজিত হয়েছে। তাহলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত? আচ্ছা দেখো, এখানে পার্সেন্টেজে দিয়েছে, তাহলে আমি ধরতে পারি মোট প্রদত্ত ভোট কত? মোট প্রদত্ত ভোট হবে তাহলে 100%। তাহলে একজন প্রার্থী 48% ভোট পেয়েছে, তাহলে একজন যদি 48% ভোট পায় তাহলে অপর প্রার্থী কত পার্সেন্ট ভোট পাবে? বাকিটা মানে টোটালটা যদি 100, আচ্ছা কোনো ভোট নষ্ট হয়েছে বা কিছু তো বলেনি, তাহলে একজন প্রার্থী যদি 100% ভোট পায়, এই 48% পায়, তাহলে অপর প্রার্থী পাবে কত? 100 মাইনাস 48 মানে কত? 52%। তাহলে যে হেরেছে সে পেয়েছে 48%, যে জিতেছে সে পেয়েছে 52%। তাহলে কত ভোটে পরাজিত হয়েছে ও? পার্সেন্টেজের হিসাবে কত হবে? তাহলে পার্সেন্টেজের হিসাবে হবে 52 মাইনাস 48, এত পার্সেন্ট, মানে কত? মানে হচ্ছে 4% ভোটে পরাজিত হয়েছে। আর এখানে কত পার্সেন্ট ভোটে পরাজিত হয়েছে? 756 ভোটে। তার মানে কি 4% ভোটটাই কার সাথে সমান? 756 ভোটের সাথে সমান। আমাকে বলেছে মোট প্রদত্ত ভোটের সংখ্যা, আমি কত ধরেছি? 100% ধরেছি। তাহলে 4% হচ্ছে 756, তাহলে 1% সমান সমান কত হবে? 756/4। আমাকে বের করতে হবে প্রদত্ত ভোট মানে 100% এর মান কত? 100% সমান সমান কত হবে?
756/4 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা 4 দিয়ে যদি 756 কে কাটি কত, প্রথমে 1 বার যাবে 3 5, তারপরে 8 বার যাবে 3 6 মানে 9 বার যাবে, তাহলে হবে কত 1 8 9, তারপরে দুটো শূন্য, মানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 1 8 9 দুটো শূন্য, মানে অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, একটি বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 12 সেমি এবং বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির উপর লম্বের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত সেমি? আচ্ছা প্রথমে একটা বৃত্ত আঁকি, তারপরে কি বলেছে বৃত্তের জ্যার দৈর্ঘ্য, তাহলে একটা জ্যা আঁকি, এই জ্যাটার দৈর্ঘ্য বলেছে 12 সেমি, লিখলাম 12। আচ্ছা বৃত্তটির কেন্দ্র আঁকি, এখানে কেন্দ্র ধরছি ও বিন্দুতে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটের উপর লম্ব, কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব মানে এটা কত বলেছে 5 সেমি, তাহলে বলছে বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কোনটা হবে, এই যে কেন্দ্র থেকে জ্যার বিন্দুতে যদি আমি আহা ব্যাকা হয়ে গেল, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা এটা আছে, এটা তোমাদের একটা উপপাদ্য আছে ক্লাস 7 8 এ, যে যত সম্ভব 8 এ, যে বৃত্তের কেন্দ্রে বৃত্ত থেকে কোন জ্যার উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যার উপর অঙ্কিত লম্ব মানে এইটা বৃত্তের জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে, মানে এইটুকু অংশ যে দুটো ভাগে ভাগ দেখতে পাচ্ছ, এই টোটালটা যদি 12 হয় তার মানে অর্ধেকটা 12 আর এই অর্ধেকটা 6 আর এইটুকু হবে 6। তাহলে এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যার লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 6, তাহলে অতিভুজটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা কত হবে, তাহলে অতিভুজ সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজের, তাহলে অতিভুজ সমান সমান কি হবে, মানে এটা যদি আমি r ধরি, r সমান সমান কি হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, করলে কত হবে রুট ওভার 25 যোগ 6 6 36, মানে কত রুট ওভার 25 আর 36 যোগ করলে 61, মানে রুট 61 এর মান কি করে বার করবে? আচ্ছা আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, রুট 61 মানে কত, রুট 49 মানে হচ্ছে 7, মানে কত হবে এর মানটা 7 এর থেকে বড় হবে, আর রুট 64 মানে হচ্ছে 8, তাহলে 64 থেকে কম মানে 7 এর থেকে বড়, গ্রেটার দেন 7 হবে আর লেস দেন 8 হবে, তাহলে এর মানটা কত হবে 7 এর থেকে বড় হবে, আচ্ছা ভুল লিখলাম বোধহয়, গ্রেটার দেন মানে ওর আর এর মানটা হবে কত, আর হবে 7 এর থেকে বড় আর 8 এর থেকে ছোট, মানে 7 আর 8 এর মাঝে কোনো মান হবে, 7 আর 8 এর মাঝের মান দেখো একটাই আছে 7.81, তার মানে এই মানটাই হবে, বাকিগুলো একটাও হবে না, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 10 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে একই রকমের 125টি গোলক তৈরি করা হলো, তাহলে মূল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নতুন প্রাপ্ত 6টি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত কি হবে? আচ্ছা একটু একটু করে করি। 10 সেমি ব্যাসার্ধের নিরেট গোলককে গলিয়েছে, দেখো নিরেট গোলককে গলিয়ে যেটা পাবো সেটা হচ্ছে তার মানে তার আয়তনটা সমান হবে, আয়তনটা যতগুলো ছোট গোলক বানিয়েছি তাদের আয়তনের সমান হবে। তাহলে দেখো প্রত্যেকটা বড় গোলকের আয়তন কত, 4/3, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, তাহলে প্রত্যেকটা বড় গোলকের আয়তন ছিল, মানে 10 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত ছিল, প্রত্যেকটা না ওই গোলকটার আয়তন ছিল 4/3 ইন্টু পাই ইন্টু 10 এর কিউব, মানে 1000 এত ঘন সেমি। এটাকে গলিয়ে 125টা গোলক তৈরি করেছে, আমি ধরছি যে 125টা গোলক তৈরি করেছে, সেই 125টা গোলকের প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে r সেমি, তাহলে প্রত্যেকটার আয়তন কি, প্রত্যেকটার আয়তন হবে 4/3 ইন্টু পাই ইন্টু r কিউব এত ঘন সেমি। টোটাল কতগুলো গোলক তৈরি, এটা হচ্ছে একটা গোলকের আয়তন, টোটাল গোলক তৈরি করেছে 125টা, তাহলে 125টা গোলকের আয়তন কত হবে 4/3 ইন্টু পাই ইন্টু r কিউব ইন্টু 125, এটা কার সমান হবে, যেই বড় গোলকটাকে গলিয়েছিল তার আয়তনের সমান হবে, মানে এটা সমান হবে হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 1000 এর সমান হবে। দেখো দুদিক থেকেই 4/3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, মানে r কিউব সমান সমান কি পড়ে থাকবে 1000/125, তাহলে দেখো 1000 মানে হচ্ছে 10 আর বাই 5, 10 এর কিউব করলে 1000 হয় আর 5 এর কিউব করলে, মানে এটাকে লিখতে পারি 10/5 তার হোল কিউব, 10 এর কিউব করলে 1000 আর 5 এর কিউব করলে 125, তাহলে r এর মান কত হবে 10/5 হবে, মানে কাটাকুটি করলে হয় 2, তাহলে r এর মান কত হবে 2 হবে। আচ্ছা এবার কি বলেছে, আচ্ছা এখানেই তো কেটে যাচ্ছে 100/125, মানে 125 কে 8 দিয়ে গুণ করলে এত হয়, আহা এটা মানে 2 এর কিউব, মানে 2 হচ্ছে, এটা কিছু করার দরকার নেই। তাহলে দেখো, তাহলে এই যে ছোট গোলকগুলো পেলাম তার ব্যাসার্ধ কত প্রত্যেকটার 2 সেমি, আর বড় গোলকের ব্যাসার্ধ কত 10 সেমি। কি বলেছে, তাহলে মূল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নতুন প্রাপ্ত, আচ্ছা মূল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², তাহলে মূল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে মূল গোলকের এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সমান সমান 4πr², মানে 4 ইন্টু পাই ইন্টু আর এর মান 10, মানে 10 এর স্কয়ার করলে 100, মানে হচ্ছে 400, আচ্ছা এরকমই রেখে দিই 4 ইন্টু পাই ইন্টু 100, আর প্রত্যেকটা ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে প্রত্যেকটা ছোট গোলকের
সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কয়ার, মানে 4 ইন্টু পাই ইন্টু আর, আর এর মান কত 2, 2 স্কয়ার করলে কত 4 হবে। তাহলে এখানে কি বলেছে, মূল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নতুন প্রাপ্ত 6টি গোলকের। তাহলে দেখো নতুন প্রাপ্ত একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু 4, তাহলে 6টা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 4 ইন্টু পাই ইন্টু 4 গুণ 6। তাহলে দেখো তাহলে কি বলেছে, এদের অনুপাত মূল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে এইটা 4 ইন্টু পাই ইন্টু 100, আর 6টা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে এইটা, এই দুটোর অনুপাত চেয়েছে আমাকে। তার মানে অনুপাত কি হবে, অনুপাত হবে দেখো 4 ইন্টু পাই ইন্টু 100 ইসটু 4 ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 6। তাহলে 4 পাই দুদিক থেকে কেটে যায়, তাহলে পড়ে থাকে 100 ইসটু, আচ্ছা 100 আর 4 কে দেখো কাটলে হয় কত 25 ইসটু 6 পড়ে থাকবে। তাহলে কি হবে, এত সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে 25 ইসটু 6, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে 4 - 3√2 ও -28 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হবে। দেখো কোন দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল দেয়া থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বলেছে 4 - 3√2, তাহলে 4 - 3√2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল বলেছে -28, তাহলে -28 ইজিক্যাল টু 0। তাই এটাকে যদি একটু ভেঙে করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 - 3√3 এত এক্স -28 ইজিক্যাল টু 0। তার মানে দেখো কোন অপশনে আছে, অপশন ডি তে বোধহয় আছে, হ্যাঁ অপশন ডি তে আছে, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত। তাহলে দেখো 63 জন ছাত্রের গড় হচ্ছে 19 নম্বর করে পেয়েছে, 62 জন ছাত্রের প্রত্যেকে 36 করে পেয়েছে, 59 জন ছাত্রের প্রত্যেকে 60 করে পেয়েছে, 17 জন ছাত্রের প্রত্যেকে 69 করে পেয়েছে, 70 জন ছাত্রের প্রত্যেকে 85 করে পেয়েছে। তাহলে নাম্বারের গড় কত হবে, এটা দেখো এটা অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা। নাম্বারের গড় কত হবে, তাহলে 63 গুণ 19 যোগ 62 জনের সমষ্টি কত, 62 জন ছাত্রের নাম্বারের সমষ্টি হবে 62 গুণ 36 যোগ 59 জন ছাত্রের নাম্বারের সমষ্টি কত হবে 59 গুণ 60 যোগ 17 জনের সমষ্টি কত হবে 17 গুণ 69 যোগ 70 জনের সমষ্টি কত হবে 70 গুণ 85 ডিভাইডেড বাই কি হবে টোটাল ছাত্র, মানে 63 যোগ 62 যোগ 59 যোগ 17 যোগ 70। এটা যদি আমি বের করি 63 গুণ 19 করলে কত হচ্ছে, 63 গুণ যদি 19 করি তাহলে 3 × 9 = 57, 7 হাতে 5, 6 × 9 হবে 114 আর 5 এ 119, মানে 1197 লিখলাম 1197 যোগ 62 গুণ 36। আচ্ছা এটা গুণ করে দেখি, 62 গুণ 36 যদি করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 6 36 এর 37 গুণ 3 দুগুণে 6, 3 6 18, মানে 2 7 8 6 13, 3 হাতে 1, 8 1 9 3 12, 2 হাতে 1, 1 1 2, মানে 2 2 3 2 যোগ 59 গুণ 60 করলে 6 দিয়ে যদি গুণ করি 6 নং 54, 4 হাতে 5, 5 30 এর 5 35, মানে 0 যোগ 17 গুণ 69 যদি 17 দিয়ে গুণ করি তাহলে 17 গুণ 9 করলে হয় 153, 3 হাতে থাকে 15, তাহলে 17 6 করলে 102 আর 15 যোগ করলে 117 যোগ এটাকে গুণ করলে হয় 70 যদি 7 দিয়ে গুণ করি 5 7 35 এর 5 হাতে 3, 7 56 3 59 আর 0 ডিভাইডেড বাই, এবার যদি এগুলোকে গুণ করি তাহলে 0 আর সাথে 7 আর 9 16 আর 2 18 আর 3 21 এর 1 হাতে 2, 2 এর সাথে 9, 9 এর 1 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 6 27। আচ্ছা তাহলে দেখো আমার এককের ঘরে 1 বেরিয়েছে, এবার উপরের যোগফলটারও এককের ঘরে কত আসছে 0 আর 3 3, 3 আর 2 5, 5 এর সাথে 12। তার মানে দেখো এককের ঘরে 2 বেরোচ্ছে, আর আমার নিচে যদি 1 দিয়ে আমি যদি নিচে আমার এককের ঘরে 1, তাহলে 1 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তবেই আমার এককের ঘরে 2। তার মানে আমার যেই অ্যানসারটা বেরোবে সেটা নিশ্চয়ই এককের ঘরে 2 থাকবে তবেই, কারণ 271 কে দেখো হয় 12 দিয়ে গুণ করলে এককের ঘরে 2 থাকতে পারে, মানে আমার যেটা দিয়ে গুণ করব তার এককের ঘরে 2 থাকবে। তার মানে আমার দেখো একটা অপশনে এককের ঘরে 2 আছে, তাহলে আমার 52 হবে। এটা করে দেখবা 52ই আসবে, বাকি ক্যালকুলেশন করতে পারো। তারপর একটা কি বলছে দেখো, একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ট্যাক্সি 54 কিমি/ঘন্টা গতিবেগে 29 মিনিটের ব্যবধানে একই দিকে যাত্রা করে, মানে একটা ট্যাক্সি ছাড়লো 54 কিমি/ঘন্টা বেগে, তার আবার 29 মিনিট পর আরেকটা ট্যাক্সি 54 কিমি/ঘন্টা বেগে ছাড়লো।
এবার কি বলছে, বিপরীত দিক থেকে আগত একটি ব্যক্তিকে ট্যাক্সি দুটি 12 মিনিটের ব্যবধানে অতিক্রম করে। তাহলে দেখো বিপরীত দিক থেকে আরেকটা লোক আসছে, তাহলে এই ট্যাক্সি 54 কিমি পার ঘন্টা বেগে এত দূর চলে গেল, তারপর আরেকটা ট্যাক্সি এরম যেতে শুরু করলো 29 মিনিট পরে। কিন্তু এই লোকটা দেখো এও তো একটা গতিতে আসছে, তাহলে ও কি করবে, প্রথম ট্যাক্সিটাকে ছাড়ার কম সময় পরে দ্বিতীয় ট্যাক্সিটাকে অতিক্রম করবে। কারণ ও যদি, লোকটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে প্রথম ট্যাক্সিটা যদি প্রথম ট্যাক্সি ছাড়া দ্বিতীয় ট্যাক্সিটাকেও কিন্তু 29 মিনিটের ব্যবধানেই অতিক্রম করতে, কিন্তু না, লোকটাও তো একটা বেগে এই দিকে আসছে। তাহলে এক্ষেত্রে দেখো ট্যাক্সিটার গতিবেগ আর লোকটার গতিবেগ কি হয়ে যাচ্ছে, দুটো বিপরীতমুখী গতিবেগ হয়ে যাচ্ছে। তাহলে বিপরীতমুখী গতিবেগের ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হয়েছে, আমি ধরছি লোকটার গতিবেগ হচ্ছে, লোকটা এভাবে করব না, আচ্ছা আমি একটু অন্যরকম করে করাই। দেখো কি বলছে, 29 মিনিটের ব্যবধানে যদি একটা ট্যাক্সির গতিবেগ বলেছিল 54 কিমি পার ঘন্টা, তাহলে 29 মিনিট সময় লাগতো যদি গতিবেগ হয় 54 কিমি। 1 মিনিট সময় লাগলে গতিবেগ কত হবে, নিশ্চয়ই বেশি হবে। 29 মিনিটে যেই গতিবেগটা অতিক্রম করতে, 29 মিনিটে কোনো জায়গা অতিক্রম করতে যদি 54 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে হয়, তাহলে 1 মিনিট অতিক্রম করতে গেলে সেটাকে বেশি গতিবেগে যেতে হবে, মানে 54 ইন্টু 29 কিমি পার ঘন্টা গতিবেগে। আর যদি 12 মিনিটে অতিক্রম করতে চায় তাহলে সেটাকে একটু কম গতিবেগে যেতে হবে, মানে 54 ইন্টু 29/12। যদি কাটাকুটি করি কত হয়, 6 দিয়ে কাটলে হবে 2, এখানে হবে 6 নং 54, মানে কত হচ্ছে 9 গুণ 29, মানে 9 নং 81 1, হাতে 8, 9 দুগুণ 18, 26/2। এটা করলে কত হয় 130.5। আচ্ছা এবার খেয়াল করো, প্রথমের ক্ষেত্রে আমার যে গতিবেগটা সেটা যেহেতু লোকটাকে আমি ধরছি, লোকটাকে অতিক্রম করছে মানে 54 কিমি পার ঘন্টা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমার গতিবেগ হয়ে যাচ্ছে হিসাব মতো 130.5। তা এই গতিবেগটা কার কার গতিবেগ, ট্যাক্সিটার গতিবেগ প্লাস আরো লোকটার গতিবেগ। তাহলে লোকটার গতিবেগ আর ট্যাক্সিটার গতিবেগ মিলে হচ্ছে আমার 130.5। তাহলে এর থেকে যদি আমি ট্যাক্সির গতিবেগ মানে 54টা বাদ দিই, তবেই আমার লোকটার গতিবেগ পেয়ে যাব। তাহলে লোকটার গতিবেগ কি হবে, 130.5 মাইনাস 54 করলে, 54 লেখাটা ভুল হলো, তাহলে করলে কত 0.5, 6, 5 আর 6 মানে 7, মানে 76.5 কিমি পার ঘন্টা। তো দেখো অঙ্কটা কঠিন আছে, এটা ঠিক ভালো করে বোঝানো গেল না, তো এটা এইভাবে করতে পারো, ঠিক আছে। 29 মিনিটে যাচ্ছে ধরো 54 কিমি পার ঘন্টা, প্রথমে একটা ট্যাক্সির গতিবেগ দিয়ে দেখতে পারো, 29 মিনিটে গেলে গতিবেগ হবে 54, তাহলে 12 মিনিটের ব্যবধানে যেহেতু অতিক্রম করছে, তাহলে 12 মিনিটে গেলে গতিবেগটা কত হবে, যে গতিবেগটা হবে সেই গতিবেগ হবে ট্যাক্সি আর লোকটার গতিবেগের সমষ্টি। তাহলে এই যে গতিবেগটা, এর থেকে যদি আমি ট্যাক্সির গতিবেগটা বাদ দিই তবেই লোকটার গতিবেগ আসে। তো এই অঙ্কটা কিন্তু আগের শিফটেও এরকম একটা অঙ্ক এসেছিল, পুরো সেম টাইপেরই অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু আসছে, এভাবে প্র্যাকটিস করে নিতে পারো। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।